সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। মানুষ সৌন্দর্যের পূজারী। আমরা জানি সে প্রাচীন কাল থেকে আমাদের সৌন্দর্য রক্ষায় আমরা নানান রকমের চেষ্টা করে আসছি এবং তা এখন পর্যন্ত চলে আসছে এবং প্রতিনিয়ত এর ধরনটি কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে সৌন্দর্য শুধুমাত্র মানুষের বাহ্যিক সৌন্দর্য নয়, সেটি মানুষের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে তোলে, তার কর্মক্ষেত্রে, তার জীবনে তার ব্যাপক প্রভাব রয়েছে। তাই সৌন্দর্য রক্ষার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। যারা এই বিষয়ে কাজ করেন তাদেরকেও আমরা আসলে সেই গুরুত্বের চোখে দেখছি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সৌন্দর্য রক্ষায় ত্বকের যত্ন। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার শাহিন সুলতানা জলিকে, স্কিন কেয়ার অ্যান্টি এজিং বিশেষজ্ঞ, লেজার ও কসমেটিক সার্জন, চিফ কনসালটেন্ট, মিরাকেল অ্যাস্থেটিক্স। ডাক্তার শাহিন সুলতানা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, আমি স্বাগত। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে যদি প্রত্যেকেই নিজেকে সুন্দর হিসেবে দেখতে চায়, সে যে পর্যায়ে হোক না কেন, আমাকে ভালো লাগছে, এটি কিন্তু শুধুমাত্র বাহ্যিক ভালো লাগার বিষয় নয়, এটি আমার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে দেয়। সেই আত্মবিশ্বাসের জায়গায় আপনারা কাজ করে যাচ্ছেন, মানুষকে প্রমোট করছেন। তো আমরা আসলে কি ধরনের ত্বকের সৌন্দর্য রক্ষায় সাধারণত কি ধরনের পেশেন্টরা আপনাদের কাছে এসে থাকে? ত্বকের সৌন্দর্যর ক্ষেত্রে যদি কথা বলতে যাই, আমি বলবো যে এখন আগে যেমন একটা ধারণা ছিল যে একটা বয়সের মানুষ অথবা শুধু ফিমেল খুব কনসিয়াস আমাদের স্কিন নিয়ে, চেহারা নিয়ে, চুল নিয়ে, এই ধারণাটা কিন্তু আমরা যখন কাজ করতে এসেছি পুরোটাই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কাজ করতে আসার পরে দেখেছি যে সব বয়সের মানুষই সুন্দর হতে চায়, সেটা টিনেজ বলেন, আমাদের ইয়াং এজ বলেন, একটু মিডল এজ বলেন বা এর থেকেও একটু এক্সট্রিম এজ হলেও কিন্তু ওনারা আসছে। এমন না যে আমি এইজ হয়ে গিয়েছি, আমার তো স্কিন এরকম হবে, ইটস ওকে, এভাবে করে আমরা থেকে যাব। এখন আর কিন্তু সেই বিষয়টা নেই, অথবা মানুষ ওভাবে চিন্তা করে না। এখন মানুষ অনেক অ্যাডভান্সলি চিন্তা করে এবং ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে। আমাদের বিশেষ করে শহর কেন্দ্রিক মানুষরা, এবং প্রচুর মেল পেশেন্ট আছে আমাদের এখন। এটা তো খুব ভালো। মেল পেশেন্টরা এখন রেগুলার স্কিন কেয়ার হিসেবে হাইড্রা ফেশিয়াল করছে, তারপর কেউ বটক্স করছে, কেমিক্যাল পিলে যাচ্ছে, মানে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো মেলরাও নিচ্ছে, যেটা অ্যামেজিং। কিছুদিন আগে আমরা চিন্তা করতাম না যে ছেলেরা সৌন্দর্য নিয়ে বদার্ড বা কনসার্ন, কারণ আমরা যখন দেখেছি ছোটবেলায় বা বিভিন্ন সময় ছেলেরা একটা ক্রিম লাগাচ্ছে মুখে, এটাই বেশি। সেটাকেও ভালো দৃষ্টিতে দেখা হতো না। সেটাকেও ভালো দৃষ্টিতে দেখা হতো না। খুবই ভালো বলেছেন যে আসলে এই জায়গাটি কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, একদমই চেঞ্জ হয়ে গেছে। আমাদের সেক্টরে আমরা যখন বসি তখন অ্যাকচুয়াল চেহারাটা আমরা দেখি আর কি, যে কারা আসছে, ওদের কনসার্নটা কি, কোন এইজের। মানে এখন দেখা যায় যে খুব ছোট ছোট টিনেজ বাচ্চারা, ওরা খুব কনসার্ন কিন্তু স্কিন নিয়ে। ওরা এসে বলতেছে যে আমি তো টিভিতে দেখি যে অনেক ধরনের স্কিন কেয়ার হচ্ছে, ডিফারেন্ট লেয়ারে দিচ্ছে, 5 স্টেপ স্কিন কেয়ার, 7 স্টেপ স্কিন কেয়ার, এগুলো কি আমার করা উচিত, আমার কি এখন স্টার্ট করা উচিত? এতটাই কনসার্ন। জি, আমরা এই সতর্কতা এবং এই কনসার্নেসটা অবশ্যই একদিক থেকে ভালো। আমি যে প্রসঙ্গটা আসতে চাচ্ছি, বর্তমানে বাংলাদেশে যে আন্তর্জাতিকভাবে যে সৌন্দর্য রক্ষার জন্য যে পদ্ধতিগুলি ব্যবহার করা হয়, আমরা এই অ্যাডভান্স টেকনোলজিগুলো আসলে কতদূর ধারণ করতে পেরেছি? আপনারা কি ব্যবহার করছেন এই অ্যাডভান্স টেকনোলজি? অ্যাডভান্স টেকনোলজি বলতে যা বোঝায়, এখন আমাদের দেশে কিন্তু এখন প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে। আগে যেমন আমাদের একটা ধারণা ছিল যে আগে ইউরোপে বা আমেরিকায় গেলে, অথবা আপনি সিঙ্গাপুরে গেলে, ব্যাংককে গেলে আপনি খুব অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট পাবেন, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, বিশেষ করে অ্যাস্থেটিক ক্ষেত্রে। এখন আর কিন্তু সেই জিনিসটা নেই। আমাদের বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল কিছু সেন্টার তো এমনিতেই আছে, প্লাস নিজেরাও বিভিন্ন যে ইয়াগুলো দিচ্ছে, ক্লিনিকগুলো দিচ্ছে, স্কিন ক্লিনিক, ওখানে কিন্তু প্রচুর অ্যাডভান্স লেজার মেশিনগুলো, ডিভাইসগুলো। কি ধরনের পদ্ধতিগুলো আসলে এখন এই মুহূর্তে প্রচলিত? যেমন লেজারের যদি কথা বলতে যাই, প্রথমেই আমি বলবো যে খুবই পপুলার একটা ইয়া হলো লেজার হেয়ার রিমুভাল। এটার একদম অ্যাডভান্স যে ডিভাইসগুলো, এগুলো কিন্তু আমাদের দেশে আছে। এটা একটা অ্যামেজিং জিনিস, হয়তো অনেকে জানে না। হ্যাঁ, নর্মাল ডিভাইসগুলো তো আছে, অ্যাডভান্স লেজার ডিভাইসগুলো আছে। এছাড়া আমরা ব্রোনের যে
স্কার হয়ে যায় বা গর্ত হয়ে যায়, ওগুলো ট্রিটমেন্টের জন্য বিভিন্ন লেজার মেশিন আছে। আমরা ফ্র্যাকশনাল CO2 লেজার মেশিন তো অনেক আগ থেকেই ব্যবহার করি বাংলাদেশে। কিউ সুইচ লেজার আছে পিগমেন্টেশনের জন্য। অনেক সময় আমাদের দেখা যায় যে মুখে অনেক ধরনের পিগমেন্টেশন হয়, বার্থ মার্ক হয়, এগুলোর ট্রিটমেন্টের জন্য কিন্তু এখন অ্যাভেলেবেল লেজার আছে। এছাড়া তো আমাদের ভাস্কুলার সার্জারির কিছু লেজার আছে। আমাদের অনেক সময় দেখা যায় যে পায়ে ভেরিকোজ ভেইন থাকে, সেই ভেরিকোজ ভেইনটাও কিন্তু আমরা লেজার সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট করা পসিবল। এখন ফোটোনা লেজার, অনেক অ্যাডভান্স গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য অনেক লেজার চলে আসছে, যেগুলো আমরা অ্যাস্থেটিক্যালি ইউজ করছি আর কি। আমরা আসলে বয়সের সাথে সাথে যদি সৌন্দর্য রক্ষার কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি মানে সৌন্দর্য সচেতন যারা, তারা যে টিনেজ গ্রুপ থেকে শুরু করে যারা সবসময় হয়তো আয়নায় মুখ দেখছেন, একটি পিম্পলস বা একটি ব্রণ হলো, সেটি তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, অনেক সময় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তো এই যে জায়গাটিতে বিশেষ করে এই এজ গ্রুপ পিপল, যারা টিনেজ গ্রুপ পিপল, তারা সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? টিনেজের মোস্ট পেশেন্ট আমরা যেটা পাই, একনির প্রবলেমটা নিয়ে খুব আসে সবচেয়ে কমন, একদম কমন একনি প্রবলেমটা, আর হেয়ার ফল। আর কিছু কিছু পেশেন্ট এখন আমরা প্রচুর পাই পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওডির পেশেন্ট আমরা প্রচুর পাচ্ছি। আগে আমরা এত পিসিওডির পেশেন্ট দেখিনি। নাওএডেজ মেবি আমাদের ফুড হ্যাবিট বা আমরা তো এখন যে ফুডগুলো খাচ্ছি সেগুলো অতটা হেলদি না, সে কারণে হয়তো পিসিওডির ইয়াটা বেড়ে গিয়েছে। তো একনি নিয়ে খুব কনসার্ন। আগে আমাদের টিনেজের যারা ছিল তাদের একনি নিয়ে এত কনসার্ন ছিল না, আচ্ছা একনি হবে, এটা তো একটা, আমরা অনেক সময় ভাবি যেটা ফিজিওলজিক্যাল, বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছে, আবার একটা সময় ফিজিওলজিক্যাল কিছু আছে, বিকজ আপনার যখন হরমোনাল চেঞ্জটা হবে তখনই কিন্তু আপনার একনিটা ইরাপশন হচ্ছে। আর একনির কিন্তু এখন অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে। আমরা পেশেন্টকে বলি যে একনি নিয়ে অনেক বছর ঘুরে একনিটা নিজে নিজে রিজলভ হবে এটা চিন্তা না করে ট্রিট করে, যদি আপনি আর্লি ট্রিট করেন, মুখে কিন্তু গর্ত বা দাগের পড়ার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু হয় না। আপনার মুখের দাগ পড়ছে সেটাও হয়তো আপনারা রিমুভ করে দেওয়া ইজি বা পসিবল, বাট গর্তটা কিন্তু ডিফিকাল্ট। গর্তের জন্য অনেকগুলো প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয়। সো গর্ত হওয়ার চেয়ে আর্লি ট্রিটমেন্ট করে সেটাকে প্রিভেন্ট করাটা অনেকটাই বেটার। আচ্ছা, এছাড়া আরেকটি বিষয় তাদের মধ্যে প্রবণতা কাজ করে অনেক সময়, যে আমাকে আরো সুন্দর ফর্সা হতে হবে, মানে এই যে রং ফর্সা করা বিভিন্ন ক্রিমের বিজ্ঞাপন আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় নানান রকমের প্রলোভিত কিছু বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেক বেশি। আমরা বলবো যে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা এত বেশি, আমরা নিজেরাই ফিল করি এখন রিসেন্টলি যে আমাদের নিজেদের আসা উচিত, মানুষকে কনসার্ন করা উচিত। সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, খারাপ দিক আছে। প্রত্যেকটা জিনিস দেখে, প্রত্যেকটা সেরাম বা প্রত্যেকটা ক্রিম কিন্তু আমার জন্য না, এক একটা স্কিনের সাথে এক একটা জিনিস আপনি ইউজ করবেন। বাট আমাদের যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের, সোশ্যাল মিডিয়ার এই যে হাইপ, ওরা এই কারণে প্রত্যেকটা সেরাম ওরা ইউজ করছে, প্রত্যেকটা ক্রিম ইউজ করছে, টোনার ইউজ করছে, এক্সেসিভ প্রোডাক্ট ওরা এই যে ইউজ করে ফেলছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। আমাদের কিন্তু খারাপ প্রভাব রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। আমাদের কিন্তু আল্লাহ এমনভাবে বানিয়ে দিয়েছে, একটা এই যে আমরা এমনিতেই সুন্দর, আমরা কিন্তু বলি বয়সের সৌন্দর্য, তাই না? একটা এই যে আমরা এমনিতেই সুন্দর, হ্যাঁ, সেটাকে আপনি একটু এনহান্স করার জন্য কিছু করতে পারেন। সেটাও যদি আপনি করতে চান, একজন এক্সপার্টের কাছে বা একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়াটা উচিত। তো ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া তো অনেক লিঙ্ক দিয়ে একটা বিষয় ওরা চিন্তা করে। সোশ্যাল মিডিয়া তো আমার হাতের মধ্যে মোবাইল আছে, আমি পেয়ে যাচ্ছি, এবং সুন্দর সুন্দর যারা ব্লগার আছে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে, ওনারা তো বলছে যে আমি নিজেই এটা মাখছি এবং আমি মাখা এটা ইউজ করার পরে উইদিন 1 মান্থ আমার স্কিন এরকম গ্লাস স্কিন হয়ে গিয়েছে, যে জিনিসটা খুব সবাই বলে যে গ্লাস স্কিন। তো এইসব জিনিসের প্রতি প্রলুব্ধ হয়ে কিন্তু মানুষ কিন্তু সব জিনিস ইউজ করে ফেলছে, এবং এটার সাইড ইফেক্ট এত মারাত্মক, যখন আমাদের কাছে আসছে আমরা দেখছি যে পেশেন্টের পিগমেন্টেশন হয়ে মুখ একদম বার্ন হয়ে গেছে, স্কিনগুলো এজড হয়ে যাচ্ছে, ক্রুকড হয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে, মানে আনইভেন টোন। মানে একটা বয়সের যে সৌন্দর্য এমনিতেই ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু ওরা নষ্ট করে দিচ্ছে এইসব ওভার ইউজ অফ দ্যাট প্রোডাক্ট।
ওভার ইউজ করার কোনো দরকারই নেই। আমার যখন একটা ইয়াং এজ, আমার কিন্তু খুব বেশি জিনিস দরকার নেই স্কিন মেনটেন করার জন্য। ইভেন আমি সব এজের পেশেন্টদেরকে বলি আমাদের 3টা খুব ম্যান্ডেটরি জিনিস এভরিডে ইউজ করা উচিত। একটা ফেস ওয়াশ, একটা প্রপার ময়শ্চারাইজার, একটা প্রপার সানব্লক, ভালো ডার্মাটোলজিক্যাল একটা প্রোডাক্ট আমি ইউজ করি। এটা যদি আপনি রেগুলার ইউজ করেন একটা সময় পরে আপনি নিজেই কিন্তু আপনার স্কিনের যে চেঞ্জটা এটা ফিল করবেন। যে আমি মোস্ট অফ দ্য মানুষ সানব্লক ইউজ করবে না, যে ম্যাম আপনি সবাই বলে সানব্লক ইউজ করতে, কিন্তু আমি পারি না বিকজ সানব্লক দেওয়ার পরে তো আমার মুখটা তেলতেলে হয়ে যায়, আমার মুখটা কিছুক্ষণ পরে কালো দেখায়, আমার ভালো লাগে না, এই জন্য আমি সানব্লক ইউজ করি না। বাট আমাদের কিন্তু স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস হলো ময়শ্চারাইজার অ্যান্ড সানব্লক। ময়শ্চারাইজার হলো আপনার স্কিনের ময়শ্চারাইজটাকে লক করে রাখবে, আর্দ্রতাটাকে মেনটেন করবে। আপনি নিজে চিন্তা করেন একটা মাটি যখন শুকনা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ক্র্যাকড হয়ে যাচ্ছে, ভালো লাগবে না দেখতে। আমাদের স্কিন কিন্তু একদম সেম জিনিস। তো আমার স্কিনে যদি আমি ময়শ্চারাইজ না করি একটা সময় কিন্তু ক্র্যাকড হয়ে যাবে, যেটা হয়তো ভিজিবল না বাট ড্রাই হইতে ক্র্যাকড হচ্ছে। তো বিভিন্ন ধরনের র্যাশ হয়ে যাবে, পিগমেন্টেশন হবে, ছোপ ছোপ দাগ হবে, আনইভেন টোন হবে। ময়শ্চারাইজ করে রাখলে এই জিনিসটা কিন্তু খুব ভালো দেখাবে এবং মেনটেইনড হবে, সেলুলার এজিংটাও স্লো হবে। আরেকটা জিনিস অ্যান্টি এজিং বা যে কোনো যে অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছি, সেরাম ইউজ করছি, অ্যান্টি এজিং ক্রিম সেরাম থেকেও সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে অ্যান্টি এজিং ইফেক্টটা দিবে সেটা কিন্তু সানব্লক। একদম, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তাহলে 3টি জিনিসের কথা আপনি উল্লেখ করেছেন, একটি ফেস ওয়াশ, একটি ময়শ্চারাইজার, একটি সানব্লক। এটি নিয়মিত মানুষের চর্চা আপনি যখন এটা নিয়মিত ইউজ করতে পারবেন, তারপরে যদি আপনার মনে হয় যে না আমি আরও একটা কিছু ইউজ করতে চাই, আপনি আপনার ডার্মাটোলজিস্টের সাথে কনসার্ন করেন। আপনার স্কিন অনুযায়ী যে জিনিসটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উনি আপনাকে সাজেস্ট করে দিবে, ওটাই আপনি কন্টিনিউ করেন। জি, অনেক কিছু দরকার হয় না কিন্তু। ডাক্তার শাহিন সুলতানা, আপনার যে প্রসঙ্গটিতে আমরা ছিলাম যে প্রতিদিনের সৌন্দর্য রক্ষায় আমাদের কিছু যত্নের কথা আমরা বলি, এবং এর সাথে যদি কিছু প্রাকৃতিক উপাদানকে যুক্ত করা যায় অনেকে মনে করেন সেটি অনেক বেশি হেলদি। তো আসলে প্রতিদিনের যত্ন সকাল থেকে রাত পর্যন্ত মানে কি হতে পারে এবং কি কি ন্যাচারাল উপাদান আমরা এতে আসলে ব্যবহার করতে পারি? ন্যাচারাল উপাদান একটা সময় ছিল যখন কিন্তু মানুষ হার্বাল জিনিস বা ন্যাচারাল উপাদান দিয়েই করতো, সেই জিনিসটাকে কিন্তু এখন আপনার ওই যে ক্রিমে কনভার্ট করেছে, সেরামে কনভার্ট করেছে। এক্সট্রাক্ট কিন্তু সেই প্ল্যান্ট এক্সট্রাক্ট বা কিউকাম্বার এক্সট্রাক্ট এই ধরনের ইয়াগুলো থেকে চলে আসছে। তো ন্যাচারাল যেই হোম কেয়ার বা বিভিন্ন পেশেন্ট বলে, আমরা ওদেরকে ডিসকারেজ করি না, আবার এক্সেসিভ ইউজ করাটাও এনকারেজ করি না। এটা হলো আপনার কমফোর্ট জোন অনুসারে, আপনি যদি ভালো লাগে, আপনার নিজের ভালো লাগে এটা ইউজ করে আপনি করতে পারেন। হ্যাঁ, ন্যাচারাল জিনিস অনেক সময় উপকার করছে, বাট আমাদের দেশে আমরা অনেকে আছি খুব হাইপার, অনেক বেশি হাইপার হয়ে অনেক কিছু ইউজ করে ফেলছি। যেমন লেবু একটা সাইট্রিক অ্যাসিড, এটাকে আপনি ইউজ করতে পারেন না সরাসরি ফেসে, অনেকে বিভিন্ন মিক্সচারের সাথে একদম সরাসরি লেবু দিয়ে মুখে দিয়ে দিচ্ছে। মুখের চামড়াটি অনেক সংবেদনশীল, অনেক বেশি, আর প্রত্যেকটা মানুষের স্কিন কিন্তু ডিফারেন্ট, আপনি ডিফারেন্ট ওয়েতে এটা রিঅ্যাক্ট করবে। আমার এমনও পেশেন্ট আমি পেয়েছি যে অ্যালোভেরা জেল মুখে দিয়ে এসছে, তার মুখে সাথে সাথে র্যাশ হয়ে গেছে। একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা বলি, কোনো একটা কন্ট্যাক্ট অ্যালার্জি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট থেকে আপনার, সেটাকে আমরা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলছি। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে গেছে পেশেন্টের। এগুলো তো খুবই বুঝতে হবে যে যে আমার ফেসের সাথে এটা অ্যাডজাস্ট করে কিনা, এবং ইন্ডিভিজুয়ালিটি যে প্রত্যেকের ত্বকের যত্ন ভিন্ন হতে পারে, মানে একই রকম হবে সবার ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের স্কিন কিন্তু ডিফারেন্ট, এবং খুব ভালো ভালো একটা ময়শ্চারাইজার আমাদের অ্যাভেলেবেল আছে, আপনাকে স্যুট নাও করতে পারে। আমার সাথে এটা অ্যাডজাস্ট হলো না, এটা আমার একনে ইরাপশন বাড়িয়ে দিতে পারে। আবার আরেকজনকে কিন্তু খুব স্যুট করছে, যে আমি খুব মজা পাচ্ছি, ভালো লাগছে, এই জিনিসগুলো হয়। আর প্রতিদিনের কেয়ার যদি বলেন, আমি আগেও বলেছি একবার, আপনি একটু মুখটা ক্লিন করবেন। ক্লিন করার জন্য আপনি একটা ক্লিনজার ইউজ করেন, সেটা ফেস ওয়াশ হোক বা বাইরে থেকে আসার পর নিশ্চয়ই, মানে আমরা যত বাইরে থেকে আসা বা আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনি বাইরে যাবেন, আমরা কি করি, মুখটা ধুয়ে নিই, ক্লিন করে নিই। তখন আপনি একবার মুখটা একটু ধুয়ে ক্লিন করে নিলেন, এরপর একটা ময়শ্চারাইজার দিলেন, সানব্লক দিলেন। তার উপর যদি আপনি কিছু দিতে চান, অনেকে আছে আজকাল মেকআপ করতে চায়, হ্যাঁ লাইট আপনি একটু দিতে পারেন, সেটা প্রবলেম না। বাট হেভি মেকআপ এভরিডে, সেটাকে ঠিকমতো ক্লিন না করা, এটা কিন্তু পরে যে প্রবলেম করে। কারণ আমাদের যেই
লোমকূপগুলো আছে এগুলোর মধ্যে ঢুকে বন্ধ ঢুকে করে ব্লক দেয়, করে দিচ্ছে। block করে দেয়। যখন ব্লক করছে তখনই তো আপনার একনি ইরাপশন বেড়ে যাচ্ছে। জি, এটি খুব চমৎকার করে বলেছেন। আমরা একটু ভিন্ন জায়গায় আসি যে বিশেষ করে মেয়েদের সৌন্দর্যের ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে তার কোনো একটা অংশ নিয়ে হয়তো সে সন্তুষ্ট না। অনেকেই যে ফিলারের ব্যাপারটি রয়েছে, পিলিংয়ের বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো আসলে কি, যে মানে কোন কোন ক্ষেত্রে এগুলো করা হয়ে থাকে? হ্যাঁ, এরকম কিন্তু আসছে। এখন সবার বিউটি একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে ফেলেছে সবাই। জি। বিউটি স্ট্যান্ডার্ড, এরকম জ থাকতে হবে, হ্যাঁ। তারপরে প্রট্রুডেড জ থাকতে হবে, এই ভি শেপ ভি থাকতে হবে, এখানে একটা লাইন একদম শার্প জ থাকতে হবে, নোজটা শার্প হতে হবে, তারপর চিকটা অ্যাপেল চিকের মতো হতে হবে। এরকম একটা বিউটি স্ট্যান্ডার্ড কিন্তু আমরা ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে ঠিক আছে। ক্রিয়েট করে ফেলেছি যে এটাই বিউটি স্ট্যান্ডার্ড এবং আমাকে এরকম হতে হবে। এটা আসলে জরুরি না। আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে সুন্দর তার আলাদা করে আলাদা বানিয়েছে। সৌন্দর্য দিয়েছে। হ্যাঁ, উনি কিন্তু ওনার থেকে সুন্দর বেশি তো অন্য কেউ বোঝার কথা না। তারপরেও অনেক সময় কিছু ডিফেক্ট থাকতে পারে, মানে হ্যাঁ হয়, আমার জল এই পাশটা একটু চাপা, এই পাশটা ঠিক আছে, তখন আমরা বলি যে হ্যাঁ কারেক্ট করে নিতে পারেন Correction আপনি। নিতে পারেন। অনেকের আছে নোজটা একটু বেশি চাপা, স্যাডেল নোজ বলি, বা এই জায়গাটা একটু ব্রড, তখন আমরা ওই পেশেন্টদের নোজ কারেকশন, এখন তো রাইনোপ্লাস্টি খুবই সেগুলো তো রয়েছে, পপুলার। যেগুলো আমরা কিন্তু আমাদের ডার্মাটোলজিতে একটা টার্ম আছে নন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। আচ্ছা, তো আমরা ওটা করি, নোজ জব যেটাকে বলি, সেটা আমরা ফিলার এবং থ্রেডের মাধ্যমে নোজটাকে শার্প করে দিতে পারি। জি। এছাড়া অনেকের আছে যে মুখের এই পোর্শনের সাথে এই জটা একটু ছোট, পিকচার যখন তুলছে তারা আবার সাইড ভিউ চাচ্ছে যে সাইড ভিউতে তো আমাকে ভালো লাগছে না, আচ্ছা, আমার বুঝতে ওটা পারছি। যেন ভালো আসে, আমাকে একটু অনেক ভাবে লিপসের কন্টুরিং করে ফিলার দেন। হিসেবে, লিপস হ্যাঁ। ফিলার করছে, ভালোই লাগে করলে, একটু চেহারা ডিফারেন্ট হয়। তবে হ্যাঁ, সব সময় ওভার করাটা আমরা এটাকে আসলে একটু এনকারেজ করি না। অনেকে করা আছে যায় না। করতে 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 অবসেস হয়ে যাচ্ছে, ওভার ট্রিট করে ফেলছে, এই জিনিসটাকে বেশি করে ফেলছে। সব সময় কম করাটা হলো সবচেয়ে জি। বেশি ভালো। এটা কি আসলে মানে একটি সেশনই যথেষ্ট, নাকি আসলে মাল্টিপল বা এটা ধারাবাহিক একটি প্রক্রিয়া এই বিষয়গুলো? ফিলার হলো সিঙ্গেল সেশন বা একটা সেশনেই পসিবল। হ্যাঁ, আমরা 1 উইক পরে পেশেন্টটাকে আবার আসতে বলি, তার যদি তার মন মতো হয় তাহলে আমরা সেটাকে ওভাবেই রাখি, অথবা সে যদি চায় আর একটু এটাকে শার্প করতে তখন আমরা করে তখন দিই। আপনারা সেটা করেন, বাট আর অন্য প্রসিডিউর যেমন আপনি পিলের কথা বলেছিলেন একটু, কেমিক্যাল পিল পেশেন্টরা আসে হলো বিভিন্ন জায়গায় পিগমেন্টেশন নিয়ে, কারো ফেসে থাকে, এবং এখন তো মানুষ এত কনসার্ন, আন্ডারআর্ম পিগমেন্টেশন নিয়ে কনসার্ন, তারপরে যেই এলবো হ্যাঁ, যেটার এইসব জায়গাগুলো এখন অনেক ধরনের friction place যেগুলো রয়েছে, সেগুলো ফ্রিকশন, জায়গাগুলো, হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু আমাদের ফ্রিকশনের কারণে একটা একটু ডার্ক এরিয়া Dark হয়ে হয়ে যায়, এবং নাকেলগুলো থাকে অনেকের একটু ডার্ক। তো এগুলো নিয়ে পেশেন্ট কিন্তু প্রচুর আসছে আমাদের, ওরা খুব কনসার্ন সেই যে ধরনের আমরা ক্ষেত্রে এটা কি আপনারা করতে কি পারি। করেন এই ধরনের এটা surgery? কয়েকটা আছে, কেমিক্যাল পিলটা একটা ভালো Peel করেন, প্রসিডিউর। কেমিক্যাল পিলটা সেফও, আপনি জাস্ট লোকালি ইউজ করছেন, Right. এবং সেই জিনিসটা যদি প্রপার কনসেন্ট্রেশনে আপনি প্রপার টাইম রেখে ইউজ করতে পারেন, এটা একটা খুব ভালো ইফেক্ট আমরা পাই। এফেক্ট আছে। বোটক্সের বিষয়টা কি? বোটক্সের বিষয়টা আমরা অনেক শুনি আমরা। বোটক্স সবাই বলে, তবে বোটক্স সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুব কম, যদিও আমরা বোটক্স টার্মটা খুব জানি। পেশেন্টরা এসে মোস্ট অফ দ্য পেশেন্টই বলে যে বোটক্স করব, কিন্তু বোটক্স করলে কোনো প্রবলেম হবে না তো, বোটক্স আমি শুনেছি বোটক্স করার পর স্কিন আরও খারাপ হয়ে যাবে, বা বোটক্স করলে ক্যান্সার হবে না তো। এই কোশ্চেন কিন্তু ইনভেরিয়েবলি মোস্ট পেশেন্টই করছে। বোটক্সটা আমরা কি কারণে করি, আমাদের একটা এজের পরে আমাদের যখন মাসেল অ্যাক্টিভিটিটা বেশি হয়, যেমন আমরা এই মাসেলটা কুচকায় কাজ করছি বা স্ক্রিনে দেখছি, তখন আমাদের এই জায়গাটা কিন্তু একটু কুচকায় যাচ্ছে, এখানে একটা ফ্রন লাইন পড়ছে, তারপরে হাসছি, এখানে ক্রোজ ফিট পড়ে যাচ্ছে, মানে চিকন চিকন কিছু রিঙ্কেলস পড়ে যাচ্ছে। এই যে ফোরহেডে একটা এজের পরে কিন্তু রিঙ্কেল পড়ে যায়, মানে আর অল্প বয়সে যে টান টান একটা ত্বক থাকে সেটা থাকে না। এটা উইথ এজ মাসকুলার অ্যাক্টিভিটির কারণে হতে পারে। তো বোটক্স এটার একটা ভালো সলিউশন। বোটক্স করে আপনি এই যে ফোরহেডের রিঙ্কেলটা রিমুভ করে একদম স্মুথ একটা ফাইন ফোরহেড পেতে পারেন। এখানকার যে কুচকানো ভাবটা, এই জিনিসটা চলে যায় ফ্রন্ট লাইনটা বোটক্স করার সাথে।
অনেক ইয়াং পেশেন্ট কিন্তু আইব্রো লিফটের জন্য বোটক্স করে, প্লাস হলো এই যে রিঙ্কেলটা, তারপরে আমাদের এখানে যে লাইনটা, আমাদের মাউথ কিন্তু একটা সময় পর একটু ডেভিয়েটেড হয়ে যায়, যার কারণে আমাদেরকে একটু এজ লাগতে পারে। এই অ্যাঙ্গেলগুলো, ওই অ্যাঙ্গেল ডেভিয়েশনটাও কারেক্ট করা পসিবল বোটক্স দিয়ে। আর এখন তো বোটক্স দিয়ে আমরা নেকের যে রিঙ্কেল থাকে সেটা কারেক্ট করতে পারি, ইভেন জ লাইনও কিন্তু শার্প করা পসিবল। তাহলে বোটক্সের অনেকগুলো ব্যবহার। বোটক্সটা আমরা কি করি? বোটক্সটা হলো আমরা যেই মাসেলটা ইয়া হয়ে গিয়েছে, ক্রিঙ্কেল হয়ে গিয়েছে বা একটু লুজ হয়ে গিয়েছে, ওই মাসেলের নার্ভ এন্ডিংয়ে আমরা বোটক্স দিয়ে নার্ভ এন্ডিংয়ের যে নিউরো ট্রান্সমিটার রিলিজ এটাকে ব্লক করে দিই। ওকে। তো আমাদের তো একটা মাসেল যখন কাজ করে, নার্ভ থেকে সিগন্যাল যায়, তখন এই মাসেলটা কন্ট্রাকশন হয়। নার্ভ সিগন্যালটাকে অফ করে দিলে তো কন্ট্রাকশনটা হবে না। যখন কন্ট্রাকশনটা হবে না, মাসেলটা রিল্যাক্স হয়ে যায় এবং আপনার চেহারার একটা চেয়ারফুল ভাব চলে আসে। এরকম চেহারা থেকে এরকম চেয়ারফুল লুকটা ডেফিনেটলি দেখতে ভালো লাগবে। সেটাই তো কাম্য, কিন্তু অন্যান্য কাজে কোনো সমস্যা হয় না তো? না, এটার কোনো সাইড ইফেক্ট নেই বা কোনো সমস্যা হয় না, কারণ এটা 3 to 5 মান্থস পরে আবার আগের জায়গায় আসবে। যেটা আমি একটু আগে বসলাম যে প্রশ্ন থাকে যে আরো খারাপ হয়ে যাবে কিনা, আরো খারাপ হবে না, কারণ আপনার মাসেলের তো কোনো প্রবলেম হচ্ছে না, সেটার কন্ট্রাকশনটাকে কমিয়ে দিচ্ছে, বরঞ্চ আপনার মাসেলটাকে প্রিজার্ভ করবে। আপনি আর্লি করলে আপনার আর্লি মাসেলটা প্রিজার্ভ হবে, মাসেলের কন্ট্রাকশনটা কম হবে, রিঙ্কেলের পড়ার প্রবণতাটা কম হবে, ফাইন লাইনের যে ক্রিয়েট হয় সেটা স্লো হবে। যে প্রসঙ্গটি আসছিলাম, চুল নিয়ে আমাদের আসলে কোনো ভুল করা যাবে না, কারণ চুল মানুষের শুধুমাত্র যে কিছু আমাদের রক্ষা করে আমাদের বিভিন্ন রকমের, তার চেয়ে ক্রাউন বলি, কিন্তু চুল কিন্তু মানুষের সৌন্দর্যের একটি অন্যতম প্রতীক, অনেক বড় একটা অংশ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তো সেই চুল নিয়ে আসলে প্রতিদিনের যত্নটি কি হতে পারে? মানে অনেকেই আমাদের কাছে আসলে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করে যে আমরা প্রতিদিন শ্যাম্পু দিব না কয়দিন পরে দিব, কন্ডিশনার দিব, কি করব, নানান ধরনের কিছু বাজারে রয়েছে। অনেকে বলে যে শুধু নারকেল তেল দিলে ভালো, সাথে কিছু মিক্স করে দিলে ভালো, নানান রকমের প্রচলিত কথা রয়েছে। আপনাদের মতে আসলে চুলের স্বাভাবিক যত্নটি কেমন হওয়া উচিত? চুলের যত্ন যদি বলতে চান, আমরা বলবো যে আপনি স্ক্যাল্পটা ক্লিন রাখেন, একদম জরুরি। মাথাটা ক্লিন রাখেন। স্ক্যাল্প যদি হেলদি থাকে, আপনার চুল হেলদি থাকবে, বিকজ এটা তো আমার এক্সেসরি পার্ট, নিউট্রিশনটা তো আমার স্ক্যাল্প থেকে আসছে। তো স্ক্যাল্প যদি আমরা প্রপার ক্লিন রাখি এবং হেলদি রাখি, তাহলে কিন্তু আপনার চুল ভালো থাকবে। আর চুলটা মেনটেন হয়, ফলিকল যদি আপনার ইনট্যাক্ট থাকে, চুল গ্রো করা পসিবল, চুল থাকবে। বাট আমরা যখন চুলের যত্ন নিতে যাই, মাথার মধ্যে এত কিছু দিয়ে দেই অনেক সময়, মানে হেয়ার প্যাক দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, চুলে তেল দিতে হবে। তেল দেওয়া ভালো, আমরা তেল দেওয়াকে ডিসকারেজ করব না। তেলটা আপনার কতক্ষণ অ্যাবজর্পশন হবে? আমাদের স্কিনের অ্যাবজর্পশন টাইম হলো 1 থেকে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে তো আপনি যদি 3 দিনও তেল দিয়ে রাখেন, সেটা তো আর অ্যাবজর্ব হচ্ছে না। তো আমাদের অনেকের ধারণা তেল সারাক্ষণ দিয়ে রাখলে মনে হয় চুলটা ঘন হবে, স্ট্রং হবে। তেল দেন, আপনি গোসল করার বা শাওয়ার করার হাফ অ্যান আওয়ার আগে বা 1 ঘন্টা আগে মাথায় একটু মাসাজ করেন। তেল দেওয়ার পরে যে মাসাজটা করলেন, অ্যাকচুয়ালি মাসাজটা কিন্তু আপনার আরও বেশি উপকার করছে। বাট মাসাজ করতে হবে দেখে আমি পার্লারে যে মাসাজ করতে যে একদম টেনে হেঁচড়ে চুল টানাটানি করতে থাকে, সেটাতে বরঞ্চ ক্ষতি হয়। এত টানাটানির কারণে দেখা যাবে যে আপনার চুলটা ফলিকল থেকে হয়ে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। এত টানাটানি না করে আমরা কিন্তু যদি প্রপারলি ক্লিন রাখি, রেগুলার শ্যাম্পু করি, আমাদের ওয়েদার যেটা আমাদের দেশের ওয়েদার কিন্তু আমরা খুব বেশি ময়েশ্চারটা এয়ারে অনেক বেশি। তো আমাদের চুল যেটা হয়, শ্যাম্পু করার পরে কিন্তু আপনি পরের দিনই দেখবেন যে একটু অয়েলি হয়ে যাচ্ছে, অয়েল সিক্রেশন বেশি হচ্ছে, হচ্ছে। অন্য দেশের মতো কিন্তু এরকম না। আমাদের যদি ইউরোপ কান্ট্রিতে ধরেন, ওরা 2 দিন পরেও যদি শ্যাম্পু করে, ওদের জন্য ঠিক আছে। আমাদের যেমন ফেসবুকে একটা আছে, চুল প্রতিদিন শ্যাম্পু করা যাবে না, ধোয়া যাবে না, এটা আপনি সপ্তাহে 1 বার বা 2 বার ওয়াশ করবেন, আর বাকি সময় এভাবে রেখে দিবেন। ওটাও কিন্তু ভুল ধারণা। আপনি সপ্তাহে 1 বার ওয়াশ করলে আপনি যে পুরো সপ্তাহটা ওয়াশ করছেন না, আপনার মাথার তো যে সিবাম সিক্রেশন হয়তো একটু অয়েলি হচ্ছে, ওটা কি করছে, আপনার বাইরে যে ধুলাবালি আছে, আমি এভরিডে কাজ করছি, সেটাকে অ্যাট্রাক্ট করছে। অ্যাট্রাক্ট করে কিন্তু আপনার মাথায় ড্যান্ড্রাফের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, চুলের স্ক্যাল্পটাকে আনহেলদি করে ফেলছে, ময়েস্ট করে ফেলছে। ময়েস্ট থাকলে একটা চুলের ফলিকলও তো আপনার হেলদি থাকবে না। সো
স্ক্যাল্পটা ক্লিন রাখেন, শ্যাম্পু করেন, মোটামুটি আপনার যদি ডেইলি করা দরকার হয় ডেইলি করেন, যদি একদিন পর পর করার দরকার হয় একদিন পর পর করেন। চুল শ্যাম্পু করার কারণে রাফ হয়ে যায় বা এটা হয়ে যায়, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, আমরা কন্ডিশনার ইউজ করতে পারি কিন্তু চুলটাকে শাইনি বা একটু সফট রাখার জন্য। এখন সেরাম আছে, সেরাম ইউজ করতে পারি নিচের অ্যাক্সেসরি পার্টটাকে, বাট স্ক্যাল্পটাতে আমরা এনকারেজ করি না যে মানে বেশি জিনিস দিয়ে, প্যাক দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে সারাক্ষণ। এটি একটি গেল। আরেকটা হচ্ছে যে প্রতিদিন আসলে কতগুলো চুল পড়া স্বাভাবিক, এবং অনেকেই চুল কিন্তু 100 থেকে 150টা এভরিডে পড়াটা খুবই নর্মাল, এটা পড়তে পারে, এটা নিয়ে খুব অ্যাংশাস বা একদম টেন্সড হয়ে যাওয়ার কিছু নেই। কিন্তু এর থেকে বেশি যখন চুল পড়ে তখন আমাদের একজন ডক্টরের কাছে যে দেখানো উচিত। আমরা অনেক সময় অনলাইনে দেখি যে এই তেলটা দিলে চুল পড়া বন্ধ হয়, ওই ইয়াটা দিলে চুল পড়া কমবে। চুল পড়া কিন্তু কোনো প্রবলেমের জন্য হচ্ছে, হ্যাঁ প্রবলেমের জন্য হতে পারে, সেটা আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, এটা তো একজন ডক্টর বুঝবে। আমাদের কিন্তু অনেকগুলো নিউট্রিশনের সাথে আমাদের কানেক্ট। আপনার যেমন আয়রন ডেফিসিয়েন্সিতে আমাদের হেয়ার ফল হতে পারে, জিঙ্ক ডেফিসিয়েন্সিতে হতে পারে, ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি আছে, এরকম অনেকগুলো জিনিস আছে, বায়োটিন আছে। এগুলোর সাপ্লিমেন্টটা যদি আপনি প্রপারলি নেন তখন আপনার অনেকের হেয়ার ফল এমনিতেই কমে যাবে। এছাড়া যদি আপনার ধরেন স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফের চিকিৎসা করতে হবে। আমি ছেলেদের ক্ষেত্রে বলছি যে অনেকেই চুল পড়া নিয়ে বিব্রত থাকেন, বিশেষ করে একটা এজের পর বংশগতিক কিছু বাল্ডনেস বা টাকের বিষয় থাকে, অনেকে চুল পড়ে যাচ্ছে বা ইয়াং এজেও চুল পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আসলে আপনাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? অনেক ক্ষেত্রে আমরা পিআরপি বা প্লাজমা রিচ ফ্লুইড এর কথা শুনেছি, বা অনেক ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের কথাও অনেক প্রচলিত। এই বিষয়গুলো আসলে বাংলাদেশে কতখানি হচ্ছে? বাংলাদেশে হচ্ছে, আমি যেটা প্রথমে বলতে চাই যে যেটা আর্লি এজে চুল যে পড়ছে, আমাদের অনেকের ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি আছে, আমরা যেটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলি। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে পেশেন্টদেরকে অনেক সময় অনেক আর্লি এজে 20-25 থেকে চুল পড়া স্টার্ট হয়ে যায়, তখন পেশেন্ট খুব ইনফিরিটি কমপ্লেক্সে ভোগে, অথবা একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে তার ভালো লাগে না, যে সবার মাথা ভর্তি চুল, আমাকে একটু কেমন জানি লাগছে, এরকম আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই। তো ওসব পেশেন্টের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা, সেটা তো আমরা স্টপ করা পসিবল না, বাট এটাকে আমরা মেনটেন করে কিন্তু রাখতে পারি, কিছুটা প্রিভেন্ট করতে পারি। আপনি যদি আর্লি হেয়ারে পিআরপি স্টার্ট করেন, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কী হয়, আমাদের চুল যেই ফ্রন্টের যেই সামনের চুলগুলো আছে এগুলো পড়তে থাকে, থিনিং অফ হেয়ার হতে থাকে, থিন হতে হতে এই জায়গাটা কিন্তু একদমই বল্ড হয়ে যায়। তো বল্ড হওয়ার আগে যখন মাথায় চুল থাকে তখন যদি আপনি পিআরপি করেন, আপনার ফলিকলগুলো কিন্তু নিউট্রিশন পাচ্ছে, হেলদি হচ্ছে, ফলিকলটা প্রিজার্ভ হচ্ছে। তো এই ফলিকলটা যদি প্রিজার্ভ হয় আপনার কিন্তু হেয়ার উঠবে, হেয়ার গ্রো করবে যতক্ষণ ফলিকল আছে। তো ফলিকল প্রিজার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি ফলিকল প্রিজার্ভ করে মাথায় পিআরপি দিয়ে বা কিছু সলিউশন আছে, মিনক্সিডিল ইউজ করি আমরা, মিনক্সিডিল স্প্রে বা সলিউশন আছে, এগুলো স্প্রে করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা চুলটাকে মাথায় প্রিজার্ভ করতে পারি, এটা পসিবল। আচ্ছা, তারপরে যদি না হয় তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট, এখন তো অনেক না হয় হেয়ার ট্রান্সপ্লান্ট, হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু আমাদের দেশে হচ্ছে, এবং অনেক ভালো ভালো ডক্টর আছে হেয়ার ট্রান্সপ্লান্টের, আমরা করি, অনেক ডক্টর বাংলাদেশে আছে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছে এবং খুব ভালোভাবে কিন্তু হচ্ছে বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট। একই সঙ্গে আমি এটিও বলতে চাই, যারা যেগুলো অবাঞ্ছিত কিছু আমরা মানে বলছি যে লোম বা চুল, যে অনেকে দেখা যাচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে কিছু অ্যান্ড্রোজেনিক বা কিছু কারণে দেখা যাচ্ছে তার বিয়ার্ড হচ্ছে, অথবা অনেক শরীরের বিভিন্ন জায়গায় লোম হচ্ছে, সেগুলোর ট্রিটমেন্টটা কি আপনাদের কাছে কতখানি রয়েছে? যাদের ফিমেলদের যে ইয়েটা বলেছেন, ফিমেলরা বিশেষ করে এটা নিয়ে খুব সাফার করে। মুখের মধ্যে যদি এখন মেল প্যাটার্ন হেয়ার যেটাকে বলি আমরা, হার্সুটিজম বা পিসিওডিতে যেটা হয়, মেল প্যাটার্ন হেয়ার আপনার বডিতে হচ্ছে, অনেক সময় ফেসে হচ্ছে, চেস্টে হচ্ছে, ব্যাকে হচ্ছে, ফোর আর্মে হচ্ছে, এগুলো নিয়ে খুব বিব্রত থাকে। বিশেষ করে যে মেয়েটার মুখের মধ্যে খুব ঘন ঘন চুল উঠছে বা দাড়ি উঠছে, সেই মেয়েটা কিন্তু একটা প্রোগ্রামে যাওয়ার আগে খুব যেতেও পারছে না, শাই ফিল করছে, এবং ওরা আমাদের কাছে যখন আসছে খুব ইয়া থাকতেছে, বলতেছে যে এটা নিয়ে আমি কি করতে পারি, আপনি এটা কত মানে এটা চিকিৎসাটা কি আসলে ছেলেদের তো একটা ন্যাচারালি থাকে, ওটাকে সবাই আমরা ওরকমই, কিন্তু চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা আছে আপনার, খুব সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট হলো লেজার হেয়ার রিমুভাল। একদম
লেজার হেয়ার রিমুভালের খুব যে সেশন লাগে তা না, এটা একটা পেইনলেস সেফ একটা প্রসিডিউর। 10 থেকে 12টা সেশন লাগে, তারপর আপনার এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। হ্যাঁ, পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। এবং পেশেন্টের খুব, আমরা এইসব পেশেন্ট দেখেছি করার পরে তাদের কনফিডেন্স লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শাহিন সুলতানা জলি আপনাকে। আপনি নানান রকম তথ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সৌন্দর্য রক্ষায় নানান রকম তথ্য আমরা পেলাম, নানান রকম টিপস আমরা পেলাম। বিশেষ করে প্রতিদিনের সৌন্দর্য বা ত্বকের যত্নে আমরা কি করতে পারি, সেটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং কেউ যদি অবাঞ্ছিত কোনো পরিস্থিতির সম্মুখীন হন, তাহলেও সেটির সমাধান কি, তার কিন্তু আধুনিক সমাধান রয়েছে চিকিৎসা বিজ্ঞানে। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। কাজেই নিজেকে আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রতারণার শিকার না হয়ে আমরা যথাযথ ডাক্তারের কাছে যে তার চিকিৎসা নেই। সবাই ত্বকের সৌন্দর্য রক্ষায় নিজেকে যত্নশীল করি এবং ভালো থাকি, সুস্থ থাকবেন।